সুপ্রিয় শিক্ষার্থী, যারা ইতিমধ্যে এসএসসি পাশ করে দেশের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছ, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর চ্যাপ্টার শুরু করব। আমরা জানি যে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। বিজ্ঞানের যে শাখায় বস্তু এবং শক্তি ও এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞানের আলোচনার বিষয় হচ্ছে বস্তু, শক্তি এবং এদের পারস্পরিক সম্পর্ক। এই পারস্পরিক সম্পর্ক বলতে বস্তুর সাথে বস্তুর সম্পর্ক, শক্তির সাথে শক্তির সম্পর্ক এবং বস্তুর সাথে শক্তির সম্পর্ক। শক্তির রূপান্তর প্রক্রিয়া, এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে যে ব্যবহার প্রক্রিয়া, এটা পদার্থবিজ্ঞানের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো পড়ব। আমরা ভেক্টর চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব, যে বিষয়গুলো পরবর্তীতে সকল অধ্যায়ের জন্য আমাদের কাজে লাগবে। তো ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারলে পরবর্তীতে আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো বোঝা খুব সহজ হবে। ভেক্টর চ্যাপ্টার ভালো করে না বুঝতে পারলে পরবর্তী সময়ে অন্যান্য অধ্যায়ের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে। তাই শুরুতেই আমরা ভেক্টর পড়ব এবং ভেক্টর খুব মনোযোগ দিয়ে পড়ব, যেন এই ভেক্টর সহ অন্য চ্যাপ্টারগুলো আমাদের বুঝতে সহজ হয়। ভেক্টর চ্যাপ্টারটা পদার্থবিজ্ঞানের সবচেয়ে সহজ অধ্যায়, যদিও প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে ভেক্টর চ্যাপ্টারটি আসলে সবচেয়ে সহজ অধ্যায়। তো আমরা তাহলে শুরু করি। প্রথমে আসি আমরা পরিমাপ। আমরা জানি এটা যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হচ্ছে পরিমাপ, মাপযোগ করা, কোনো কিছু মাপা। আর যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে বলে রাশি। যাদেরকে মাপা যায়, যেমন ভর মাপা যায়, দৈর্ঘ্য মাপা যায়, বল মাপা যায়, বেগ মাপা যায়। তো যাদের পরিমাপ করা যায় তারা হচ্ছে রাশি। রাশিগুলো দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তারা হচ্ছে স্কেলার রাশি। যেমন ধরো কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু দিক লাগবে না, শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণ প্রকাশ করা যাবে। একটা টেবিলের দৈর্ঘ্য কত, একটা রুমের দৈর্ঘ্য কত। তুমি দোকানে যখন কাপড় কিনতে যাও, 2 মিটার 3 মিটার কাপড় কিনবে, কোন দিকে দাঁড়িয়ে দোকানদার মাপলো সেটা কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে আমার দৈর্ঘ্যটা কত। তাহলে দেখো যে দৈর্ঘ্য মাপার জন্য আমাদের দিক লাগবে না, শুধুমাত্র মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে। ঠিক তেমনি ভর, সময়, দ্রুতি, কাজ, এগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা বলি একটু, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, দ্রুতি, কাজ, বিভব ইত্যাদি স্কেলার রাশি। এবার আমরা আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারা? যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, দিক নির্দেশের প্রয়োজন হয়, তারা হচ্ছে ভেক্টর রাশি।
তাহলে আমরা শিখলাম যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে। শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না, অভিমুখ লাগবে, দিক লাগবে। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি। এরা হচ্ছে ভেক্টর রাশি। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, যেমন সরণ একটি ভেক্টর রাশি। সরণ কি? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব। দেখো, একটি বস্তু ধরো এ থেকে যাত্রা শুরু করে প্রথমে 4 মিটার অতিক্রম করে বিতে পৌঁছল, বি থেকে 3 মিটার দূরে গিয়ে সি বিন্দুতে পৌঁছল, সি থেকে 1 মিটার এসে ডি বিন্দুতে পৌঁছে। যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত বলে, তাহলে হবে 4, 3, 7, 1, 8 মিটার। তাহলে দূরত্ব হবে 8 মিটার। যদি সরণ বলে তাহলে কত হবে? সরণ হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব। তাহলে সরণ এই এ থেকে ডি পর্যন্ত সরাসরি যদি আমরা একটা দাগ দিই, এই দূরত্বটুকুই হবে সরণ। এ থেকে ডি পর্যন্ত সরাসরি দূরত্ব হচ্ছে সরণ। তাহলে আমরা যদি সরণ বের করতে চাই, কি করতে হবে? এটা 4 মিটার থেকে 1 মিটার বাদ, তাহলে ভিতরের এই অংশ 3 মিটার, এই অংশ 3 মিটার। পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এডি সমান হবে √9 প্লাস 9, তাই না? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে সরণ হবে √18। এই হচ্ছে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য। এখন আমরা বলি যে বল, বল কাকে বলে? বল হচ্ছে একটি বাহ্যিক কারণ যা কোনো স্থির বা গতিশীল বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। আমরা একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, কি ঘটবে? ধরো আমরা এই বস্তুটার উপর তোমাকে বললাম যে 2 নিউটন বল প্রয়োগ করলে কি হবে। দেখো, 2 নিউটন বল প্রয়োগ করলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু একটা কমপ্লিট প্রশ্ন না। কারণ আমরা যদি 2 নিউটন বল সামনের দিকে প্রয়োগ করি তাহলে এটা সামনের দিকে যাবে, যদি পেছন দিকে প্রয়োগ করি পেছন দিকে যাবে, যদি দক্ষিণ দিকে প্রয়োগ করি দক্ষিণ দিকে যাবে। যদি আমরা উপর থেকে নিচের দিকে সোজা 2 নিউটন বল প্রয়োগ করি তাহলে টেবিলের প্রতিক্রিয়া বলের জন্য এটা স্থির থাকবে। তাহলে 2 নিউটন বল প্রয়োগ করলে কি হবে, এটা কিন্তু আসলে কমপ্লিট প্রশ্ন না। আমাকে বলতে হবে যে কোন দিকে 2 নিউটন বল প্রয়োগ করতে হবে, তাহলে এই প্রশ্নটা কমপ্লিট প্রশ্ন হবে। তাহলে দেখো যে বলকে কিন্তু আমরা শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি না। সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিক বলতে হবে, সেজন্যই বল একটি ভেক্টর রাশি। তো এরকমভাবে আমরা বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদি, এরা সবাই হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টরের প্রকাশ, একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যাবে? আমরা যে কোনো রাশিকে একটা প্রতীকের সাহায্যে সাধারণত প্রকাশ করি। যেমন সরণ
এস, বেগ ভি, ত্বরণ এ, বল এফ, ওজন ডব্লিউ ইত্যাদি। এরা সবাই কিন্তু ভেক্টর রাশি। এই স্কেলার থেকে ভেক্টরকে পৃথক করার জন্য, এগুলো যে ভেক্টর রাশি তা বোঝানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই প্রতীকগুলোর উপরে একটা তীর চিহ্ন বা ভেক্টর চিহ্ন দিই। এই তীর চিহ্ন বা ভেক্টর চিহ্ন দিলে বোঝা যাবে যে এরা হচ্ছে ভেক্টর রাশি, যার মান এবং অভিমুখ দুটোই আছে। তাহলে স্কেলার রাশিগুলোর উপরে তীর চিহ্ন থাকবে না, ভেক্টর রাশিগুলোর উপরে তীর চিহ্ন থাকবে। ভেক্টর রাশির দুটো অংশ আছে, একটা মান, একটা দিক। জ্যামিতিক উপায়ে একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য সোজা একটা সরল রেখা ব্যবহার করা হয়, যার এক মাথায় তীর চিহ্ন থাকবে। যে বিন্দু থেকে ভেক্টরটা শুরু হচ্ছে এই বিন্দুটাকে বলে ভেক্টরের পাদবিন্দু, পা যেখান থেকে শুরু। আর যেখানে ভেক্টরটা শেষ হবে এটাকে বলে শীর্ষবিন্দু, মাথা। এই পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই অংশের দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মান, আর তীর চিহ্ন যে দিকটা নির্দেশ করে সেটা হচ্ছে ভেক্টরের দিক। এই হচ্ছে জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে প্রকাশ। কোনো ভেক্টরের মান প্রকাশ করার জন্য আমাদের দুটো উপায় আছে। যেমন ধরো এ একটি ভেক্টর, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান আমরা দুভাবে লিখতে পারি, শুধু এ দিয়ে লিখতে পারি, অথবা আমরা ভেক্টর চিহ্ন দিব এবং দুই পাশে মডুলাস দিব। এই যে কোনোভাবেই আমরা এ ভেক্টরের মানকে প্রকাশ করতে পারি। ভেক্টর এ তার মানে এর মানও আছে, অভিমুখও আছে, আর শুধু এ যখন, তখন এটা ভেক্টর রাশি ঠিক, আমরা শুধু মানের অংশটা দেখাচ্ছি, শুধুমাত্র মানকে আমরা প্রকাশ করছি। ঠিক একইভাবে মডুলাস দিলেও বোঝা যাবে যে আমরা শুধুমাত্র মানকেই প্রকাশ করছি। এই হচ্ছে আমাদের ভেক্টরের প্রকাশ। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা দেখব। প্রথমে আসি সমভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান এবং অভিমুখ একই দিকে হলে ভেক্টরদ্বয়কে সমভেক্টর বলে। দেখো আমাদের কন্ডিশন কিন্তু দুটো, মান সমান হতে হবে আর একটা হচ্ছে অভিমুখ একই দিকে হতে হবে, তাহলেই শুধুমাত্র ভেক্টরদ্বয়কে সমভেক্টর বলা যাবে। দুটি ভেক্টরের মান সমান এবং অভিমুখ একই দিকে, তাহলে এই ক্ষেত্রে এ এবং বি ভেক্টরকে সমভেক্টর বলা যাবে। কিন্তু দুটো ভেক্টরের মান সমান হলো, অভিমুখ একই দিকে হলো না, অথবা অভিমুখ একই দিকে হলো কিন্তু মান সমান হলো না, তাহলে কিন্তু এই দুটো ভেক্টরকে সমভেক্টর বলা যাবে না। তাহলে সমভেক্টর হতে গেলে মানও সমান হতে হবে, অভিমুখও একই দিকে হতে হবে। যদি এই কন্ডিশন না মানে তাহলে এরা সমভেক্টর হবে না, এ ইজ নট ইকুয়াল টু বি। এই হচ্ছে সমভেক্টর। বিপরীত বা ঋণ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান এবং অভিমুখ বিপরীত দিকে হলে, যদি অভিমুখ বিপরীত দিকে হয় তাহলে ভেক্টরদ্বয়কে বিপরীত বা ঋণ ভেক্টর বলে। দেখো মান সমান হবে কিন্তু অভিমুখ হবে জাস্ট বিপরীত দিকে। একটা যদি এক্স অক্ষের দিকে হয় আরেকটা হবে মাইনাস এক্স অক্ষের দিকে, তাহলে এই দুটো ভেক্টরকে কিন্তু সমভেক্টর বলা যাবে না, এই ইজ নট ইকুয়াল টু বি। তবে এ ইকুয়াল টু মাইনাস বি বলা যাবে। তাহলে এই হচ্ছে বিপরীত বা ঋণ ভেক্টর। আর কিছু ভেক্টর আছে, খুব বেশি প্রয়োজন হয় না এগুলো, যেমন সমরৈখিক ভেক্টর,
একই রেখার উপরে যদি কতগুলো ভেক্টর থাকে একই রেখার উপরে, তখন এদেরকে বলে সমরৈখিক ভেক্টর। সমতলীয় ভেক্টর আছে। একই তলের উপর যদি কতগুলো ভেক্টর থাকে, ধরো আমরা খাতায় যতগুলো ভেক্টর বিভিন্ন দিকে এঁকেছি, একই তলে আছে, বিভিন্ন দিকে, এক একটা এক এক দিকে, এদেরকে সমতলীয় ভেক্টর বলা যাবে। তো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না এগুলো। আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা যাব আমরা, সমভেক্টর। দুঃখিত, একক ভেক্টর। সমভেক্টর তো আমরা পড়লাম, এখন আমরা দেখব একক ভেক্টর। একক ভেক্টর আসলে নামের মধ্যেই সংজ্ঞাটা আছে, যে ভেক্টরের মান একক, জাস্ট ওয়ান ভেক্টর রাশি, তবে মান হচ্ছে ওয়ান, তাকে একক ভেক্টর বলে। ভেক্টরকে যেমন আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, একক ভেক্টরকে একটা আলাদা চিহ্ন, টুপি চিহ্ন বা ক্যাপ সাইন বলে। এই টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। পাওয়া যাবে কিভাবে? মান শূন্য নয় এরূপ কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। আমরা একটু ব্যাখ্যাটা দেখি কিভাবে পাওয়া যায় এটা। ধরি আমরা যে এটি একটি ভেক্টর ক্যাপিটাল এ, এর মান ধরে নিই আমরা 3, তাহলে প্রত্যেক অংশের মান 1। আমরা যদি এই অংশটুকু দ্বারা একটা ভেক্টর প্রকাশ করি যে অংশের মান হচ্ছে 1, তাহলে এটা হবে একক ভেক্টর স্মল এ। তাহলে দেখো যে আমরা এরকম তিনটা একক ভেক্টর মিলে কিন্তু মূল ভেক্টরটা পাচ্ছি। তার মানে একক ভেক্টর স্মল এ প্লাস স্মল এ প্লাস স্মল এ, তিনটে একক ভেক্টর মিলে আমরা পাচ্ছি মূল ভেক্টর ক্যাপিটাল এ, বা 3 স্মল এ সমান ক্যাপিটাল এ, বা স্মল এ সমান ক্যাপিটাল এ বাই 3। 3টা হচ্ছে কিন্তু এ ভেক্টরের মান। এ ভেক্টরের মানকে আমরা শুধু ক্যাপিটাল এ দিয়ে অথবা মডুলাস ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ একক ভেক্টর এ সমান হচ্ছে ভেক্টর এ বাই ভেক্টরের মান। তাহলে দেখো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। চিত্রটা খেয়াল করো যে ক্যাপিটাল এ এর দিক এবং স্মল এ এর দিক দুটোর অভিমুখ কিন্তু একই দিকে। তাহলে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাবো। ছোট্ট একটি সূত্র, এই সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। কোনো ভেক্টরের সমান্তরাল দিকে অথবা দুটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বের করার জন্য আমাদের অঙ্ক আছে, গাণিতিক সমস্যা। তো এইগুলো করার সময় কিন্তু এই সূত্র আমাদের কাজে লাগবে। আমরা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। ভেক্টরের মান বের করার পদ্ধতি আমরা শিখব পরে। তো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে আমরা একক ভেক্টর বের করে দেখাবো। এবার দেখি আমরা শূন্য বা নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকেই শূন্য বা নাল ভেক্টর বলে। মান শূন্য, একে 0-র উপরে ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। নাল ভেক্টর তো একটা ভেক্টর, ভেক্টর থাকলেই তার অভিমুখ থাকার কথা, কিন্তু নাল ভেক্টরেরই সুনির্দিষ্ট কোনো দিক নেই একমাত্র নাল ভেক্টরের। কিভাবে পাওয়া যাবে এটা? দুটি সমমানের এবং বিপরীতমুখী ভেক্টরের যোগফল একটি নাল ভেক্টর। সমমানের এবং বিপরীতমুখী ভেক্টরের যোগফল। আমরা যদি এই বস্তুর উপর দুই দিক থেকে বল প্রয়োগ করি, দুই দিক থেকে যদি দুইজন বল প্রয়োগ করি সমমানের এবং বিপরীতমুখী, তাহলে কিন্তু দেখো এই বস্তুটা এখানেই স্থির থাকবে।
তো একদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, তার বিপরীত দিক থেকেও বল প্রয়োগ করা হচ্ছে, দুটো বলই কিন্তু ভেক্টর। তো দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব, যোগ করলে কিন্তু আরেকটা ভেক্টর পাওয়ার কথা, আমরা আরেকটা ভেক্টর পাবো। সেই ভেক্টরের মান কত হচ্ছে? সেই ভেক্টরের মান হচ্ছে 0। সেই জন্যই এটাকে বলা হচ্ছে নাল ভেক্টর। যেহেতু বস্তুটা কোনো দিকে যাচ্ছে না, তার মানে এর সুনির্দিষ্ট কোনো দিক নেই। আমি আশা করি সবাই শূন্য বা নাল ভেক্টরটা বুঝতে পেরেছ। এখন আসি আমরা অবস্থান ভেক্টর। আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব 3টি অক্ষ থাকে। এর আগে তোমরা গ্রাফ করেছো যখন, তখন দেখেছো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো অক্ষ ছিল। একটা তল দ্বিমাত্রিক, কিন্তু একটা বই, সম্পূর্ণ একটা বই বা একটা ইট, এটা ত্রিমাত্রিক বস্তু। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা আছে। আমরা এই খাতার এই অংশটাকে ধরতে পারি দ্বিমাত্রিক বস্তু, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কাগজের পাতলা একটা শিট। কিন্তু একটা বই, একটা ইট, টেবিল সবই হচ্ছে ত্রিমাত্রিক বস্তু। তো ত্রিমাত্রিকের ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড 3টা অক্ষ থাকবে। দেখো, এক্সের সাথে ওয়াই লম্ব, আবার এক্সের সাথে জেড লম্ব, ওয়াইয়ের সাথে জেড লম্ব। এইভাবে উপরের দিকে হওয়ার কথা ছিল এটা, কিন্তু উপরের দিকে আঁকা যাবে না, সেজন্য আমরা এইভাবে আঁকি। তাহলে ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং উপরের দিকে হচ্ছে জেড অক্ষ, এটা মূল বিন্দু। এটাকে বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যার আরেকটা নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। ধরো এখানে পি একটা বিন্দু আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 3টা এক্স ওয়াই জেড। পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য কোথা থেকে? মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। স্মল আর দিয়ে এটা প্রকাশ করা হয়। তাহলে অবস্থান ভেক্টর কিন্তু খুব সহজ কথায় বলতে গেলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর সরণ হচ্ছে অবস্থান ভেক্টর। সরণ, সরাসরি দূরত্ব। তাহলে আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা পড়ব, আর আমাদের মাথায় থাকবে এই বিষয়টা যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর সরণই হচ্ছে অবস্থান ভেক্টর। সংজ্ঞাটা আমরা আরেকবার বলি। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। চিত্রে ওপি সমান আর, পি এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টর। আমাদের অবস্থান ভেক্টর কিন্তু অনেক কাজে লাগবে পরবর্তী সময়ে। আয়ত একক ভেক্টর। আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব 3টি অক্ষ থাকে, এক্স ওয়াই এবং জেড। এক্স অক্ষের দিকে কোনো একক ভেক্টর প্রকাশ করার জন্য স্পেশালি একটা একক ভেক্টর ব্যবহার করা হয়, আই, উপরে ক্যাপ চিহ্ন। এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় জে, আর জেড অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় কে। এই 3টি একক ভেক্টর হচ্ছে স্পেশাল। এক্স অক্ষের দিকে আই, ওয়াই অক্ষের দিকে জে এবং জেড অক্ষের দিকে কে। আমরা আয়ের উপরে এরকম ক্যাপ চিহ্ন দেখলেই বুঝতে পারবো যে এটা একটা একক ভেক্টর যার অভিমুখ হচ্ছে এক্স অক্ষের দিকে। জের উপরে ক্যাপ চিহ্ন দেখলে আমরা বুঝবো এটা একক ভেক্টর যার মান হচ্ছে 1, অভিমুখ হচ্ছে ওয়াই অক্ষের দিকে। এবং কের উপরে এরকম ক্যাপ চিহ্ন দেখলে আমরা বুঝবো একক ভেক্টর, মান 1, অভিমুখ জেড অক্ষের দিকে। এই 3টে একক ভেক্টরকে আর ভবিষ্যতে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা
আই জে কে উপরে ক্যাপ সাইন দেখলেই বুঝবো যে এটা একক ভেক্টর, এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে। এই তিনটে একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে আমরা বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষ এক্স ওয়াই জেড থাকে। এক্স অক্ষের দিকে কোনো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আই, ওয়াই অক্ষের দিকে জে এবং জেড অক্ষের দিকে কে ব্যবহার করা হয়। এই আই জে কে আয়ত একক ভেক্টর বলে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসি আমরা লব্ধি। সমজাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যায়, একাধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যাবে। যোগ করে যোগ ফলটা যে পাওয়া যাবে সেটা কি বলা হয় আসলে লব্ধি, মানে ভেক্টর রাশির যোগ ফলকে বলে লব্ধি। তাহলে আমরা বলি দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি বলে। খেয়াল করো, সমজাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যাবে, বল আর বেগ যোগ করা যাবে না। দুটো বেগ যোগ করা যাবে, দুটো বল যোগ করা যাবে, এরকম। এরপর আসি আমরা উপাংশ। যে ভেক্টরগুলো যোগ করে লব্ধি পাওয়া যায়, অর্থাৎ যাদেরকে যোগ করে লব্ধি পাওয়া যায় তাদের প্রত্যেককে মূল ভেক্টরের অংশক বা উপাংশ বলে। যেমন ধরো, আমরা যদি পি এবং কিউ যোগ করে লব্ধি পাই আর কে বলা হবে পি এবং কিউ এর লব্ধি, আর পি এবং কিউ এই দুটোকে বলা হবে আর এর উপাংশ। তাহলে যাদেরকে যোগ করে লব্ধি পাওয়া যায় তাদের প্রত্যেককে বলা হয় উপাংশ, আর দুটো ভেক্টরকে যোগ করে যে যোগ ফলটা পাওয়া যায় সেটাকে বলা হবে লব্ধি। ভেক্টর রাশির যোগ কিভাবে করতে হয়? আমরা জানি যে ভেক্টর রাশির যোগ করতে হয় জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক যোগ মানে কি? যোগ কয় প্রকার? আমরা পাটিগণিতের যোগ বলতে শুধু যোগ বুঝি, 4 আর 3 যোগ করলে 7 হয়। বীজগণিতের যোগ বলতে আমরা কিন্তু যোগ এবং বিয়োগ দুইটা মিলিয়েই বুঝি। 4 আর 3 যোগ করলে কত হয়? 7ও হতে পারে, 1ও হতে পারে। জ্যামিতিক যোগ কোনটা? দেখো, আমি একটা এক্সাম্পল দিই আগে, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ধরো তুমি একটি নদীতে নৌকা চালাবে। নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ধরো ঘন্টায় 3 কিলোমিটার। তুমি যে নৌকা চালাবে তার গতিবেগ হচ্ছে ঘন্টায় 4 কিলোমিটার। তুমি যদি স্রোতের দিকে নৌকা চালাও, খেয়াল করো, নৌকাটা পানিতে ভাসিয়ে রাখলেই কিন্তু স্রোত তাকে 3 কিলোমিটার বেগে নিয়ে যাবে। তুমি যদি স্রোতের দিকে আরও 4 কিলোমিটার বেগে নৌকা চালাও, প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পারছো নৌকাটা 7 কিলোমিটার বেগে চলবে। ঠিক। আর যদি স্রোতের বিপরীত দিকে নৌকা চালাও, স্রোত কিন্তু আটকানোর চেষ্টা করবে, তবে স্রোতের চাইতে নৌকার বেগ বেশি হওয়াতে নৌকা তখন 1 কিলোমিটার বেগে চলবে। তুমি যদি সোজা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য নৌকা চালাও, আমরা হিসাবটা বের করে পরে দেখাবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নৌকাটা কিন্তু সোজা যাবে না। সেই ক্ষেত্রে নৌকাটা যাবে হচ্ছে কোনাকুনি।
আর গতিবেগটা আমরা পরে বের করে দেখাবো। গতিবেগটা তখন হবে 5 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি এই দিকে নৌকা চালাই তাহলে হয়তো 1.8 কিলোমিটার বেগে চলবে। যদি আমরা এদিকে চালাই হয়তো 2.7 কিলোমিটার বেগে চলবে। যদি এদিকে চালাই তাহলে 3.8 কিলোমিটার, 5 কিলোমিটার, 5.7 কিলোমিটার, 6.1 কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে দুটো ভেক্টর, যার একটার মান হচ্ছে 3, একটার মান হচ্ছে 4। 4 আর 3 এর যোগফল কত হচ্ছে? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। দেখো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যে কোনো মানই হতে পারে। এই হচ্ছে জ্যামিতিক যোগ, যে যোগফলটা শুধুমাত্র মানের উপর না, এদের মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করে। সেজন্যই ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, এটা করতে হয় জ্যামিতিক উপায়ে। ছোট্ট একটি অনুধাবনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে ভেক্টর রাশির যোগ জ্যামিতিক উপায়ে করতে হয় কেন। তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের যোগফল ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। তাই ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, করতে হয় জ্যামিতিক উপায়ে। তো এই জ্যামিতিক উপায়ে ভেক্টর যোগ করার 4টা নিয়ম আছে। সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। তো এই 4টা নিয়মের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ দুটো নিয়ম হচ্ছে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। আমাদের বাকি দুটো নিয়ম খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, একটু দেখে নিও তাহলে হবে। আমরা গুরুত্ব দিয়ে পড়ব ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র যে কোনো ত্রিভুজের জন্যই প্রযোজ্য। সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী যে রকম ত্রিভুজ হোক না কেন এই সূত্র প্রযোজ্য হবে। কোনো ত্রিভুজের দেখো যে কোনো দুই বাহু দ্বারা, ছোট হোক বড় হোক, যে কোনো দুই বাহু দ্বারা একই ক্রমে যদি দুটো ভেক্টর নির্দেশ করা হয়, একই ক্রমে একই সিরিয়ালে, এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, তাহলে ক্রম ঠিক থাকবে। এ থেকে বি এর দিকে আমরা একটা ভেক্টর পি দ্বারা প্রকাশ করি, আর বি থেকে সি পর্যন্ত আমরা একটা ভেক্টর কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে একই ক্রমে দুটো ভেক্টর নির্দেশ করা হচ্ছে। তাহলে ত্রিভুজের তৃতীয় যে বাহু থাকবে, এই তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, আগেরটা যে ক্রমে ছিল এটা হবে তার বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রমে করবে। তাহলে পি এবং কিউ এর লব্ধি হবে আর, আর এর অভিমুখ হবে এ থেকে সি এর দিকে। তাহলে সূত্রটা হচ্ছে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহু দ্বারা একই ক্রমে দুটো ভেক্টর নির্দেশ করলে ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে এদের লব্ধি নির্দেশ করবে। আমরা একটু ব্যাখ্যা দেখে আসি। মনে করি এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহুদ্বয় একই ক্রমে দুটো ভেক্টর যথাক্রমে পি এবং কিউ নির্দেশ করে। তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু এসি দ্বারা, সি এ বললে কিন্তু উল্টা হবে, এসি দ্বারা বিপরীত ক্রমে
তাদের লব্ধি নির্দেশ করবে। তার মানে আমরা বলতে পারি অর্থাৎ AB প্লাস BC সমান হবে AC বা P প্লাস Q সমান R। এই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। অন্যান্য কিছু থিওরি পড়ার সময় আমাদের এই ত্রিভুজ সূত্র কাজে লাগবে। চিত্রটা একটু খেয়াল করো, আমরা যদিও AB এবং BCর যোগফল দেখাচ্ছি SC, এরকমও হতে পারে যে CA প্লাস AB সমান CB, অর্থাৎ দুটো বড় বাহুর যোগফলও ছোট হতে পারে। 4 আর 3-এর যোগফল 1 হতে পারে, তাই না? তো এরকম আমরা ত্রিভুজ সূত্রটা শিখলাম। নেক্সট হচ্ছে সামান্তরিক সূত্র। আমাদের সামান্তরিক সূত্রটা অনেক বেশি বিস্তারিত পড়তে হবে, কারণ ভেক্টর চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি টপিকের মধ্যে একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো আমরা সামান্তরিক সূত্র অনেক বেশি বিস্তারিত পড়ব। তো আগামী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।